হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই খুব ভালো সুস্থ আছো। তো লাস্ট কদিন ধরে দেখছিলাম নাভিদ সাহিল বলে আমাদের একজন ভাই আছে, সে বারবার বলছে, দাদা তারে জমিন পারে এই মুভিটা নিয়ে একটু কথা বলো। অনেকবার, প্রায় 10-12টা কমেন্ট করেছে সে। তো অবশ্যই তোমাদের রিকোয়েস্টে আমি এটাকেও ভিডিও বানাচ্ছি, আজকে আরও একটা ভিডিও তোমাদের সকলের জন্য। তারে জমিন পার 2007 সালের সিনেমা, এবং এই সিনেমাটা কিন্তু মানে বক্স অফিসে জাস্ট মানে টাকা কামায়নি, ক্রিটিক্সদের থেকেও প্রচুর ভালো কিন্তু মানে কমেন্টও পেয়েছিল। মানে ক্রিটিক্যালি অ্যাক্লেম, তার সাথে বক্স অফিসে সাকসেসফুল একটা সিনেমা। এবং অনেকে বলে এটা আমির খানের সেই সময় অনেকগুলো সিনেমা ঠিকঠাক বক্স অফিসে চলছিল না, তারপরে এটা তার কামব্যাক সিনেমা। তো আমির খান কি এখন পারবে এই ধরনের একটা সিনেমা তৈরি করতে? আমির খান কিন্তু এটা ডিরেক্টরও ছিল, আমল গুপ্তে কো রাইটার ছিল, রাইটিং ডিপার্টমেন্টে তিনি হেল্প করেছিলেন, কিন্তু ডিরেক্টর আমির খান ছিল। তো আমির খান কি আরও একবার এই ধরনের পথে হাঁটবে কামব্যাক করার জন্য? কারণ আমির খানের তো লাস্ট কয়েকটা সিনেমা ঠিকঠাকভাবে চলছে না। তো দেখা যাক কী হয়, সেটা সময়ই বলবে। তো 2007 সালে এই সিনেমাটা যখন এসেছিল না, মানে একটা গ্রেটার অডিয়েন্সকে টার্গেট করেছিল। মানে ছোট বাচ্চাকে আহ, মানে এখানে হিরো হিসেবে দেখানো হয়েছে। আমির খান কিন্তু সাইডে ছিল। গল্পটা অল্প করে বলি, এখানে দর্শিল সাফারি ঈশান বলে একটা ক্যারেক্টার প্লে করেছিল, যে কিনা ডিসলেক্সিয়াতে ভুগছে। মানে সে অক্ষর ঠিকমতো চেনে না, বি এবং ডি, ছোটো হাতের ধরো বি এবং ডি তার একই লাগে। এবং এই ধরনের রোগটা তার মা বাবা প্রথমে আইডেন্টিফাই করতে পারেনি, ভেবেছিল সে খুব দুষ্টু, পড়াশোনা করতে চায় না, তাকে বোর্ডিংয়ে রেখে আসে। এবং সেখানে সে আরও দিন দিন মানে অন্যদিকে চলে যেতে থাকে। ফাইনালি তার ভেতরে একটা ইনার ট্যালেন্ট খুঁজে পায় আমির খান, যে কিনা সেখানে একজন পেন্টিং টিচার ছিল, আর্ট টিচার। সে এসে তার ভেতরের প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করে এবং তার গার্জিয়ানদেরকেও বোঝানোর চেষ্টা করে যে অ্যাকচুয়ালি তার প্রবলেমটা কী। এই হচ্ছে ওভারঅল গল্প। বাকিটা দেখতে হলে যদি কেউ না দেখে থাকো, মনে হয় না কেউ বাকি আছে, স্টিল সিনেমাটা অবশ্যই একবার দেখো। তো এই সিনেমাটার যে সোশ্যাল মেসেজটা ছিল সেটা সত্যি খুব রিলেভেন্ট, এবং অনেক বাচ্চাই আছে, মানে অনেক সেলিব্রিটিরাও এমন আছে যারা এই ডিসলেক্সিয়ার শিকার ছিল ছোটোবেলায়। এবং যত এটাকে নিয়ে তারা মানে মা বাবা যদি এটাকে সাপোর্ট না করে, বা আশেপাশে যে লোকগুলোকে ঘিরে তাকে আছে তারা যদি এই ব্যাপারটাকে তাকে সাপোর্ট না করে, তাহলে কিন্তু সে আরও অন্ধকারে যেতে থাকে আর কি। তো এখানে আমির খানের ক্যারেক্টারটা ছিল দর্শিল সাফারির কাছে আলোর একটা হাত, সে আলোর হাত বাড়িয়েছিল, দর্শিল সাফারি তাকে ধরে সেই ডিসলেক্সিয়ার প্রবলেম থেকে বাইরে বেরিয়ে আসতে পেরেছিল। এবং এই ধরনের ঘটনা আমাদের চারপাশের ফ্যামিলিতে প্রচুর হয়, যে ধরো দু ভাই আছে বা দুটো বাচ্চা আছে, একটা বাচ্চা পড়াশোনায় প্রচণ্ড স্ট্রং, আরেকটা বাচ্চা পড়াশোনায় একটু উইক। সেগুলোতে কী হয়, গার্জিয়ানরা ভাবে যে পড়াশোনায় ভালো তাকে একটু বেশি আদর করে, এই করে এই করে, বাকি আরেকজনকে সবসময় বকাঝকা করে। কিন্তু তার প্রবলেমটাই ঢুকতে হবে, তার গোড়ায় কী গলদ আছে সেটা বের করতে হবে। তো এই সিনেমাটা ছিল প্রত্যেকটা গার্জিয়ানদের মানে চোখ খুলে দেওয়ার একটা মানে সিনেমা, চোখ খুলে দেওয়ার মতন একটা সিনেমা, যে এটার মাধ্যমে শুধু ডিসলেক্সিয়া নয়, বাচ্চাদের এরকম ধরনের আরও অনেক প্রবলেম হয়, স্ট্যামিনিংয়ের প্রবলেম থাকে, মেমোরিতে মানে কী বলবো, ঠিকমতো মেমোরাইজ করতে পারে না, মনে রাখতে পারে না, এরকম অনেক প্রবলেম বাচ্চারা কিন্তু ফেস করে। তো এখানে সাপোর্টিং রোলে যারা ছিল, ধরো গার্জিয়ান রোল যারা করেছিল, বিপিন শর্মা অদ্ভুত একটা পারফরমেন্স দিয়েছিল, টিস্কা চোপড়া সুপার, এবং দর্শিল সাফারি তো জাস্ট ফাটিয়ে দিয়েছিল, বস জাস্ট ফাটিয়ে দিয়েছিল। আমির খানকেও কিছু কিছু জায়গায় ছাপিয়ে গেছিলো আর কি। কারণ এই সিনেমাটা মেন তো দর্শিল সাফারিকে নিয়েছিল, ঈশান বলে যে ক্যারেক্টারটা। তো খুব ভালো লেগেছিলো এই সিনেমাটা। এই সিনেমার গানগুলো প্রচণ্ড ভালো। মা যে গানটা মানে এখনও শুনে চোখ থেকে জল বেরোবে আর কি, মেয়েরই মা। এবং বাদবাকি গানগুলো খুব ভালো। এবং আমির খানের পারফরমেন্স সত্যি সাপোর্টিং রোলে, আমির খান এখানে এমন না যে আমি এতটা হাইলাইট যেন না হয়ে যায় যে মেইন থিমটা থেকে সরে যায় সিনেমাটা। অনেকে বলছিল যে বাচ্চার কাছে ভর দিয়ে আমির খান সিনেমা হিট করানোর চেষ্টা করছে। আমির খান কিন্তু এই ধরনের প্রচুর সিনেমা করেছে, সিক্রেট সুপারস্টার বলে একটা সিনেমা পরবর্তীতে করেছে না, সেগুলো যদি গায়ে মাখতো তাহলে তো এই সিনেমাগুলোও আসতো না, তাই না? তো তারে জমিন পর আমার তো ওয়ান অফ দি মানে কী বলবো, শিক্ষা পাওয়ার মতন একটা বেস্ট সিনেমার যদি টপ 5 বানাতে হয়, যে সোশ্যাল মেসেজ যে সিনেমার থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি, তাহলে তারে জমিন পর টপ 5 এর মধ্যে অবশ্যই থাকবে। তো তোমাদের কার কি মতামত তারে জমিন পর নিয়ে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে, পাশে যে বেল আইকনটা আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।